দুপাতা ব্যর্থ প্রেমের গল্প লিখে এই আর চারটে ফিলোসফিক্যাল জ্ঞান শেক্সপিয়ার হবার সব থেকে কথাটা একটু আনঅ্যাফোর্ডেবল হয়ে বডির গেল একটা না? ছেড়ে হয়ে কোনো এই সবার থেকে রেসপন্সিবিলিটি আলাদা হওয়ার ট্রেন্ডটা অ্যাবসলিউট এবার বন্ধ কর। ওয়ার্থলেস। সেদ্ধ আমি ভাত তোর খেতে খেতে সাথেই আলাদা ছিলাম, হওয়ার স্বপ্ন দেখতে নেই। কিন্তু গত 1.5 বছরে কিছুই তো করে উঠতে পারলি না। কোনো মতে যাও বা একটা পাবলিশার পেয়েছিলিস, সেটাও নিজের দোষে হারালি। আমার মনে হয় তোর ফিরে এসে চাকরির খোঁজ করা উচিত। মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে এত বড় স্বপ্ন দেখিস না, যেটা পূরণ করতে গিয়ে দাম হিসেবে জীবনের সরল রেখাটাই চলে যায়। অভিমানে জমে থাকা গল্প অগোছালো, আধারে হারিয়ে যাওয়া আমি এক পথের মাঝে। অভিমানে জমে থাকা গল্প অগোছালো, আধারে হারিয়ে যাওয়া আমি এক পথের মাঝে। চেনা হাসি হারিয়ে গেছে দূরে, ভাঙা স্বপ্নের ছায়ায় থাকি আমি ভাষা। অভিমানে জমে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি যায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। মাঠ থেকে গ্রেফতারি, তারপরে পথে নামছেন চাকরিহারা। রাজ্য জুড়ে ফের পথে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। জেলায় জেলায় তারা ভিক্ষার মিছিল করবেন, সভা করবেন। আজকে একটু কফি করলাম। রোজ তো চা খান। কফিগুলো রেখে আর কি করবেন, এখন তো তেমন কেউ আসে না। আজ একটু গরম গরম লুচি করি দাদা, আর আর সাথে না হয় কষা মাংস। আবার এত আয়োজনের কি দরকার? দরকারের কি আছে, না হয় নিজের জন্যই করলেন। করো তাহলে। কতদিন পর কফি খেলাম, কতদিন কত কিছু করা হয়নি, কতদিন ভালোই থাকা হয়নি। দাদা একটু জিলিপি হবে নাকি?
কি বললে? জিলিপি জিলিপি। আরে লুচির সাথে তো একেবারে জমে যেত। এই শোনো শোনো লক্ষ্মীদি, শোনো। হ্যাঁ। কি ব্যাপার বলো তো? মানে আজকে সকালবেলা থেকে তো একেবারে বিয়ে বাড়ি আয়োজন করছো তুমি। বিয়ে বাড়ি নয়, আজ হচ্ছে রোববার, আর এটা রোববার সকালে একটা বাঙালি বাড়ির রান্না। আপনি বসুন, আমি জিলিপিটা নিয়ে আসছি। দাঁড়াও, টাকাটা নিয়ে যাও। আরে না 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 দাদ, টাকা লাগবে না, আমি আসছি। লক্ষ্মীদি, হ্যাঁ আর কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করুন না। সত্যি করে উত্তর দেবে। বেশ। তুমি এত হাসি খুশি থাকো কি করে বলো তো? ও মা, তা তো জানি না, কেন থাকতে নেই বুঝি? সেটা বলিনি, মানে আমি বলছি যে তোমার জীবনে কোনো অশান্তি, চাপ, চিন্তা এসব কিছু নেই? তা তো সবার জীবনেই কম বেশি থাকে। এই যেমন দেখুন না, আমার বর জাত মাতাল, মদের জন্য গোটা সংসারটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। বাবা, তোমার বর এরম জানতাম না তো। তো তুমি কিছু করো না? করেছি, চেষ্টা করেছি পাল্টানোর। আসলে এদেরকে পাল্টানো যায় না, আমাদের এসবের মধ্যে দিয়ে মানিয়ে নিয়েই চলতে হয়। সেটা বুঝলাম, কিন্তু আমি জানতে চাইছি যে মানে তোমার আপন বলতে তোমার একমাত্র বর, সে অর্থে বলতে গেলে তোমার সংসারে সেই সুখ শান্তিটা নেই, তাহলেও তুমি এত হাসি খুশি থাকো এই করে? আসলে কি বলুন তো, সবাই আমার নিজের, আবার কেউ নিজের নয়। আমার সংসারে সুখ শান্তি এগুলো নেই, একদম ঠিক কথা। কিন্তু এই যে আমি আমার বাড়ি থেকে বেরিয়ে এতটা পথ হেঁটে আপনার বাড়িতে আসি, রাস্তায় কত কি দেখতে দেখতে আসি বলুন তো। কখনো বৃষ্টি পড়ে, কখনো রোদ ওঠে, কখনো মেঘ করে। এবার শুনুন সেদিন কি হয়েছে। আমাদের পাড়ার একটা ছেলে রতন, পাড়ার একটা কুকুর আছে ভুলু বলে, তার সাথে একটাই বিস্কুট ভাগাভাগি করে খাচ্ছে। ভাবুন একবার। আবার সেদিনকে দেখছি একটা মেয়ে এই এত বড় এত এত বড় একটা ফুলের তোড়া নিয়ে যাচ্ছে। কি সুন্দর ফুলগুলো। আবার সেদিন একটা ছোট্ট এই এক রত্তি একটা বাচ্চা মেয়ে মায়ের সাথে আইসক্রিম খেতে খেতে একেবারে নাচতে নাচতে যাচ্ছে। এই পাড়া দিয়ে? আরে হ্যাঁ, কি মায়া মুখটা। এইগুলো দেখতে দেখতে না অমন আজে বাজে চিন্তা ভাবনা মাথায় আসে না, জানেন তো। কোনোদিন সুযোগ পেলে না ওই জানোয়ারটাকে জুতিয়ে সিধা করে দিতাম, বিশ্বাস করুন। মাতাল সালা। কিসব ভাষা ব্যবহার করছো তুমি? হ্যাঁ, আরে ধ্যাৎ, আসলে কি বলুন তো, আমার যে একেবারে ভুল ছিল না তা নয়, পয়সার লোভে বাবার কথা না শুনে বিয়ে করেছিলাম। তখন আমার শ্বশুরের মাছের আড়ত, বাবা অনেক বারণ করেছিল জানেন। কথাটা সত্যি? সেরমই তো মনে হচ্ছে। এতজনের চাকরি চলে গেছে। ও কিন্তু চাকরি করতে চাইতো না, আমাদের এগুলো নিয়ে কি জানি এর মধ্যে আবার কিছু ব্যাপার আছে নাকি। সত্যি দেখে তো আর বলা যায় না মানুষ কিসের জন্য কি করছে। তুমি খাবে না? খেয়ে নেবো, পরে খেয়ে নেবো। দাদা, একটা কথা বলবো।
দাঁড়িয়ে হাসছো কেন বলো? না মানে সকালের মাংসটা তো ছিল, একটু পোলাও করি। যাও করো। ওই যে বাজার থেকে একটু ঘি এনে দিতে হবে কিন্তু। নেই, ব্লিঙ্কিট অর্ডার করে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ বলছি আমি ঘিটার অর্ডার দিইনি, আমি নিজেই আনতে যাচ্ছি। হেঁটে আসা। আচ্ছা বেশ, বেরোলাম। মনটাও একটু ভালো হবে। আসলে আমরা অসামান্য কিছু করবার লোভে বারবার অতি সাধারণ জিনিসের ভালোবাসা অথবা ভালো লাগাগুলোকে ভুলে যাই। এই যেমন গরম গরম লুচির ধোয়া, অথবা কফির ওই উগ্র সুন্দর গন্ধটা, বা কষা মাংস আর সেটা শেষ করবার পর ওই আঙুল চাটাটা। আসলে আমরা এটাই ভুলতে বসি যে জীবনের একটা ডেস্টিনি আছে, কিন্তু আমরা এই ছোটোখাটো ব্যর্থতায় পুরো বইটাই পড়ার ধৈর্য হারিয়ে ফেলি, আর তার পাতা ছিঁড়ে ফেলে বইটাকেই পুড়িয়ে ফেলবো কেন বলুন তো? শেষে তো রক্তাক্ত নাও হতে পারি, তাই না? কেউ কখনো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হয়ে দ্য প্রিলিউড লিখতে চায় না, অথবা যার কথা ছাড়া বাঙালির জীবন ব্যাখ্যা করা মুশকিল আর কেউ নন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শিশুকালে মাকে হারিয়ে তার পরবর্তীকালে একের পর এক সন্তানের মৃত্যু যন্ত্রণা সহ্য করেছেন। মৃত্যু তার নিত্য সঙ্গী, তবু কি তার কলম আটকানো গেছে? হ্যাঁ, আর একটা গীতাঞ্জলি হয়তো কখনো লেখা যাবে না, তবে গীতাঞ্জলি যে ভাবনা থেকে উৎপন্ন হয়েছিল তেমন ভাবনা ভাবার জোরই বা কতজনের আছে বলুন তো? জীবনটাকে একটা রোড ট্রিপ ভাবলেই হয় না? গন্তব্য না হয় থাকবে, পাহাড় অথবা সমুদ্র অথবা জঙ্গল। আচ্ছা, মরুভূমি থাকলেই বা ক্ষতিটা কি? আসলে ভালো থাকাটাই তো জীবিকা, দ্য রিয়েল উইন। দাদা, হ্যাঁ, এই বইটা কোথায় রাখবো? কোন বইটা? এই যে টেবিলে যেটা আছে। কি রং? লাল রং। দাঁড়াও, ওটা হাত দিও না, ওটা ওই টেবিলে গুছিয়ে রাখো, আমি নিয়ে যাব। আচ্ছা। আরে তুই? সারপ্রাইজ। না মানে আমাদের ডাইনামিকের কথাটা ভাবলেও হাসি পায়। কেন বলতো? মানে কেমন ক্লিশেড গল্পের মতো না? মানে এই ধর, যখন 3 বছর আগে ফাইনালি সিরিয়াসলি লেখা শুরু করলাম, মানে তখন তুই ছিলিস অবশ্য, and then you were like the voice of God from afar. তখন তুই বললি বেশ যে না না, তুমি কাজটা চালিয়ে যাও, আমি পাশে আছি তোমার। তারপর অবভিয়াসলি সিচুয়েশনস চেঞ্জ হলো, টাইমটা বদলালো। I sort of needed you that time, but तब तूने भी मेरे साथ छोड़ दिया, তুই তখন ছিলিস না। বাট আই ডোন্ট জাজ ইউ ফর দ্যাট এট অল। মানে তখনই বলতো আসলে যখন তুই আস্তে আস্তে ডিট্যাচড হলি, তারপর তুই যখন কথা কমিয়ে দিলি, তখন আমি কারণটা তখনই বুঝতে পেরেছিলাম যে কেন। See, you are an individual and you have your own moral ground and you stood by that, and that is the reason I respect you as well, and that was completely justified as well. আসলে কি বলতো, যখন দেখলাম তুই পার্টি অফিসে ভাব জমাচ্ছিস, ঘোরাঘুরি করছিস, তখনও কিছু ভাবিনি, কিন্তু যখন শুনলাম তুই ঘুষ দিয়েছিস চাকরির জন্য, সত্যি ডোন্ট মাইন্ড, খুব খারাপ লেগেছিল। তুই এটা করবি ভাবতেও পারিনি।
নোখার অভ্যাসটা এখনো যায়নি দেখছি। চুপ কর। আমার দুঃখ যাপনের একমাত্র পরিচয়, একমাত্র আইডেন্টিটি এটা। সো এটা যত্ন করে রাখতে হবে বস। কি বলতো, ওয়ান থিং আই রিয়েলাইজ যে আমি অ্যাজ আ পার্সন I don't work best under pressure. I work the best when I know what I am doing. আর একটা জিনিস মানে তুইও জেনে থাকবি, এটা তুইও বুঝতে পারবি যে দ্য মোমেন্ট তুমি তোমার নিজস্বতাটাকে ত্যাগ করলে না, রাইট ফ্রম দ্যাট মোমেন্ট তোমার বিচার বুদ্ধি, তোমার চিন্তা ভাবনা, তোমার কমন সেন্স সবটা বিকামস দ্য প্রপার্টি অফ এভরিবডি এলস বাট ইউ। আর মানে তুই জাস্ট চিন্তা করে দেখ, যে মানুষগুলো মানে যে সমাজ আমাকে তখন বোঝালো যে তুমি গ্র্যাজুয়েট, তুমি পোস্ট গ্র্যাজুয়েট, তুমি বিএড করলে চাকরি কেন পাচ্ছ না, চাকরি তো জোগাড় করতে হবে, মানে যে কোনোভাবে হোক জোগাড় করতে হবে চাকরি, দ্যাটস হাউ ইউ শুড লিভ। ঠিক এক্স্যাক্টলি সেই মানুষগুলো যখন আমি চাকরিটা জোগাড় করলাম ইন হোয়াট এভার ওয়েজ, এক্স্যাক্টলি সেই মানুষগুলো মানে মুখটা কিভাবে ঘুরিয়ে আমাকে বললো যে বস তুমি বেশি কথা বলতে পারো না, বাট বিকজ আফটার অল ইউ হ্যাভ গটন দ্য জব বাট ইউ হ্যাভ নট আর্নড ইট। তুমি সেটা নিজে অর্জন করনি, তুমি ঘুষ দিয়ে পেয়েছো, এটা বললো। মানে দ্বিচারিতাটা চিন্তা করে দেখ একবার। ফাকিং হ্যাঁ। ও আসল কাজটাই তো করা হলো না, দাঁড়া। তাহলে স্যারের বই বেরোলো ফাইনালি? বেরোলো, এবং তোমাকে লেখক নিজে বইয়ের কপি সাইন করে দিচ্ছে। সো কনসিডার ইয়ারসেলফ গ্রেটফুল। কেমন কভারের এই রং? লাল রেখেছি ওমা, দ্যাটস মাই ফেভারিট কালার। ভালো হয়েছে। থ্যাংক ইউ। পড়িস? না রে, একটা জিনিস দেখলাম বুঝলি, মানে there's always a guilty conscience. 2.5 বছর আগে মানে যে মানুষটা এই কাজটা করেছিল তাকে আমি চিনতে পারি না অলমোস্ট এখন। তখন মানে এমনিও বাড়িতে না বলে বেকার অতগুলো জমানো টাকা তখন নিলাম, নষ্ট হলো, মানে অপব্যবহার করা যাকে বলে। অ্যাংজাইটি অ্যাটাকস আসতো, মানে কি বলতো, আদতে যে চাকরিটা করতেই চাইনি সেটা যখন চলে গেল না, মানে খবরে যখন শুনলাম যে 26,000 জনের মধ্যে আমি একজন যার চাকরিটা চলে গেছে, মানে তখন মানে আমার জীবনটা যদি একটা শরীর হয়, মানে সেই শরীরটা থেকে ক্যান্সারাস অংশটা কেটে বাদ দিয়ে দেওয়া হলো লিটারালি। প্রচন্ড কষ্ট হয়েছিল। But you know what? It was for the best.
মানে তখন বুঝিনি যে এই গোটা ঘটনাচক্রটা কোন লেভেলে একটা লিবারেশন দিল আমাকে, মানে মুক্তি দিল। যাক, ঘাত প্রতিঘাত পেরিয়েও স্বপ্ন দেখাটা ছাড়িসনি। অ্যাকচুয়ালি কি বলতো, মানুষ এখন স্বপ্নটা কম দেখে প্রথমত, এবং মানে যতটা কম ভাবা যায় আর কি। এই সময় দাঁড়িয়ে যারা স্বপ্ন দেখে বা স্বপ্ন দেখার সাহসটা করে, তাদের স্বপ্নটা আরো তীব্রভাবে দেখা উচিত, তাই না? একটা সময় আসবে যখন স্বপ্নটা তোমার দরজার সামনে এসে দাঁড়াবে, এবং তখন তুমি স্বপ্নটাকে কতটা শ্রদ্ধা করতে পারলে, কতটা তৎপর হলে, দ্যাট ইজ হোয়াট কাউন্টস। চল উঠি আজকে।